নমস্কার, আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আপনাদের পড়ে শোনাব রমাপদ চৌধুরীর লেখা গল্প স্বর্ণমারিচ। শুনতে থাকুন গল্প স্বর্ণমারিচ। ভয় করছিল বাসনার। নিঝুম অন্ধকার, আর তার মাঝে টিক টিক করে ধীর মন্থর গতিতে এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা। নিস্তব্ধ নিশীথের মাঝে একঘেয়ে শব্দটা অধৈর্য করে তোলে বাসনাকে। আশা আকাঙ্ক্ষায় বুক বেঁধে অপেক্ষা করে সে। চোখ বুজে চুপ করে পড়ে থাকে বিছানায়। প্রতীক্ষার প্রহর গুনে চলে। স্বামীর নিদ্রিত নিঃশ্বাসের আওয়াজ আসছে কানে। স্বামীর কথা মনে পড়তেই মুখটা দুলে উঠল তার, ভয় আর আশঙ্কায়। আজ বিশ্বনাথের ভয় পায় বাসনা। অথচ সেদিন স্বামীকে ভালোবাসতে না পারলেও ভয় করত না। স্বপ্ন নয়, অতি বাস্তব কয়েকটা ক্ষুদ্র দিনের ইতিহাস আজ স্পষ্ট মনে পড়ে তার। সুখী সে হয়নি সেদিনও। বৃদ্ধকে পতিত্বে পেয়ে সুখী হতে পারে না কোনো যুবতী। কিন্তু আজকের মতো মনের কোণে ঘৃণা বিদ্বেষের জন্ম হয়নি সেদিন। বরং লাল বেনারসির আগুন ছড়িয়ে যেদিন বিশ্বনাথ ঘটকের প্রাসাদে ঢুকেছিল, সেদিন ঐশ্বর্যের জৌলুসে চোখ ধাঁধিয়ে গিয়েছিল বাসনার। আগামী দিনের নিরানন্দকে মন থেকে সরিয়ে ফেলে যৌবনের সখীর সামনে প্রমাণ দেখিয়েছিল বিশ্বনাথ বৃদ্ধ নয়। স্বামীকে প্রৌঢ়ত্বে নামিয়েও যেন তৃপ্ত হয়নি। টিক 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 করে এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা। ওটা যেন বাসনার অতীত রোমন্থনের ছন্দ রেখে চলেছে। নিরিবিলি দ্বীপের বুকে গিটার বাদ্য যেমন ডেকে আনে পাখির ঝাঁক, তেমনই বিগত দিনের ছবিগুলো ভেসে আসে। স্বামীর সম্বন্ধে আশঙ্কা কম ছিল না। ছোটবেলা থেকে স্বর্ণ স্বামীদের সম্বন্ধে কত কি রটনাই তো শুনে এসেছিল। রত্নপতিরা নাকি লম্পট, অসচ্চরিত্র, অসংযমী হয়। গণবধূ আর জনি ওয়াকার হয় তাদের সহবাসী। অথচ বিয়ের পর পরিচয় পেল বিশ্বনাথের সত্যি অদ্ভুত নিষ্কলঙ্ক চরিত্র। আর তৃতীয় পক্ষের স্ত্রী বাসনাকে সুখী করবার জন্যে কি প্রাণপণ প্রচেষ্টা! সুখী না হোক, খুশিতে ভরা ছিল তার মন। তৃপ্তি না থাক, ছিল শান্তি। একটি দিন মধুচন্দ্রিমার রাত। ছোট্ট নদীর জল চাঁদ ভাঙছে তখন। আকাশের কোণে শ্বেতদুম্বার লোমের মতো পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ। রাতের আকাশে পাহারা দেয় নীলাভ আলোর প্লাবনী পাহাড়। নীলার পাহাড় আর তার এক কোণে তৃতীয়ার চাঁদ। বকের বুকের মতো সাদা ধবধবে দুধেলা বিথির দুপাশে হীরের ফুল ছড়ানো নীল ডানা। কোন দূর দিগন্তে যেন উড়ে চলেছে, কোন দূর দিগন্তে। আকাশ দেখলেই বাসনার কল্পনা ডানা পায়। শিশু স্রোতস্বতীর ধারে মালির উপর দেহ বিলিয়ে পরম আয়েসে স্বপ্ন দেখে বাসনা। শীতল শ্রান্তি নয়, কামনার তপ্ত বাষ্প তার রক্তে। অনুরাগের আবেগ বোধ করে বাসনা। মন চায় একটা সক্ষম বুকের উপর লুটিয়ে পড়তে। দেহ চায় উন্মাদ আগ্রহের আচ্ছুরিতক আলিঙ্গন। উদ্দাম সুখের অধীরতায় তার কুসুম কোমল শরীর চায় অত্যাচারের আনন্দ। আর চোখে বিশ্বনাথের দিকে তাকায় বাসনা। ভালো করে তাকিয়ে দেখে। বিশ্বনাথকে বৃদ্ধের কোঠায় ফেলতে মন চায় না। ঠিকুজি মিলিয়ে বয়সের দৌতেই মানুষের যৌবন নয়। তার দুর্ভাগ্যের জন্যে বিবাহের দিনেও চোখের জল ফেলতে দেখেছে সে অনেককে। কিন্তু বাসনার মনে হলো পৃথিবীতে তার মতো সুখী আর কেউ নেই। লজ্জা চেপে ধীরে ধীরে বিশ্বনাথের হাতের উপর হালকা করে তার হাতখানা রাখে। বিশ্বনাথ চকিতে ফিরে তাকিয়ে আবার উদাস দৃষ্টিতে অন্যদিকে চোখ চায়। তারপর আস্তে আস্তে বলে, আজকের দিনে তোমাকে একটা উপহার দিতে চাই।
বাসনা স্পষ্টবাক, শরমে মরে যাবার মতো মেয়ে সে নয়। তাই ঠোঁটে মৃদু হাসি দুলিয়ে বললে, আজকের দিনটাই তো তোমার সব থেকে বড় উপহার। বাসনা স্বচ্ছন্দ, কিন্তু অমন মাজা ঘষা কথা ফোটে না বিশ্বনাথের মুখে। সাবলীল হতে পারে না সে। বাসনা বুঝতে পারে লজ্জা কাটিয়ে উঠতে পারছে না বিশ্বনাথ। পুরুষ মানুষ অত লাজুক হয়? স্বামীর লজ্জার দিককে কৌতুক বোধ করে বাসনা। ঠোঁট টিপে কৌতুকের হাসি চাপে। নিরুত্তর বিশ্বনাথ জলজলে হীরের কণ্ঠহারটা পরিয়ে দেয় বাসনার গলায়, কাঁপা হাতে, নিঃশব্দে। অন্যদিকে চোখ রেখে প্রশ্ন করে, তুমি তুমি সুখী হয়েছ বাসনা? আশ্চর্য! ওই ছোট কটি কথায় বাসনা সেই প্রথম টের পেয়েছিল বিশ্বনাথের একটা দিক কত দুর্বল। মায়া হয়। বিবাহের পরেও কয়েকটি দিনের কথা ভেবে আজ স্বামীর উপর মায়া হয় বাসনার। টিকটিক টিকটিক করে হেঁটে চলেছে ঘড়ির কাঁটা। আজ অপেক্ষার আক্ষেপে সময়কে মনে হয় শ্লথ গতি, অথচ সেই আনন্দের দিনগুলি যেন মুহূর্তে মিলিয়ে যেত। মনে পড়ে বাসনার। নিজেকে কেন জানি চঞ্চল বোধ করে সে। বিশ্বনাথ কি সত্যই ঘৃণা পাওয়ার যোগ্য? নিচের হলঘরের দেওয়াল ঘড়িতে টং করে একটা ঘণ্টা বাজল। চমকে উঠল বাসনা। আরও কিছুক্ষণ কাটাতে হবে। তারপর হঠাৎ বিশ্বনাথের মুখটা দেখতে ইচ্ছে হলো তার। কেন কে জানে। রেশমি চাদরটা পায়ের দিকে ঠেলে দিয়ে বিছানার উপর উঠে বসল সে। নিশ্চুপ কাটালে কয়েকটা মিনিট। না, বিশ্বনাথ জাগেনি। ধীরে ধীরে বেড সুইচ টিপে পালঙ্ক শিয়রের নীল আলোটা জ্বালালে। তারপর নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার মুখের দিকে। স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল সে অনেকক্ষণ। আলোটা নিভিয়ে দিয়ে বিছানায় বসে কি যেন ভাবতে শুরু করলো বাসনা। বিদ্বেষ নয়, মায়া হয়। তাই বোধ হয় সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিল স্বামীকে সুখী করবে মন প্রাণ দিয়ে। সতর্ক থাকবে যাতে কোনো রকম আঘাত না দিয়ে ফেলে স্বামীর দুর্বলতার স্থানে। চট করে একবার সেজে গুজে এসো তো লক্ষ্মী। কথাটা ভোলেনি সে আজও। সবে পিয়ানোর ডালাটা খুলেছে এমন সময় বিশ্বনাথ এসে বললে। নিজের অভিনয় নৈপুণ্যে নিজেই চমৎকৃত হয়ে যায় বাসনা। চকিত মরালের মতো গ্রীবা বেঁকিয়ে আহ্লাদের স্বরে সুর করে প্রশ্ন করে, কেন? চলো না একটু বেরিয়ে আসি, ডায়মন্ড হারবারের দিকে। ধনুকের মতো বাঁকা ভুরুটি বিস্ময়ে কপালে তুলে প্রতি প্রশ্ন করে সে। ডায়মন্ড হারবার? ডায়মন্ড হারবার? তারপর কান ঝাঁকিয়ে মিষ্টি হাসি তুলিয়ে বলে, জি হুজুর। ধীরে ধীরে আসন ছেড়ে বেশ বদল করতে গেল বাসনা। ডায়মন্ড হারবারের দিকে মোটর বিহার করবার মতো মনের অবস্থা তখন নয়। তবু কিন্তু করলে না সে। বিরক্তি চাপা দিলে মুখে হাসি টেনে। তারপর প্রসাধন প্রকোষ্ঠে ঢুকে টেনে বের করলে সাজসজ্জা। সুন্দর করে সাজালে সে নিজেকে। হামকিনির আকারে একটা সিঁদুরের টিপ জ্বালিয়ে দিলে কপালে। লোপাতর বুক বন্দি হলো রক্ত রেশম ব্লাউজে। স্পাইরেলের মতো পাক দিয়ে নিলে লাল বেনারসি খানা। দীর্ঘ শিকা লকলকে আগুনের মতো ঝলকে উঠল তার লম্বা ছিমছিমে শরীরটা। গলায় প্রবালের মালা, রক্তচুনির দুল দোলালে কানে। বাম হস্তের মণিবন্ধে লাল মখমলের স্ট্যাপের মাথায় ছোট্ট হাতঘড়ি। অলঙ্কারের কলঙ্ক রাখলেন না দুহাতে। শুধু সূক্ষ্মতম সাদা শাঁখা জোড়া ওর দেহের লালিমা দিল বাড়িয়ে। ভেলভেটের নাগড়ায় পা গলিয়ে দেওয়ালের বড় আয়নাটায় নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ হয়ে যায় বাসনা। আগুন, ঠিক আগুনের শিখার মতো দেখায় তাকে। এক গাছ পলাশের মতো উজ্জ্বল। ইচ্ছা করেই স্বামীর গায়ে গা লাগিয়ে বসলে বাসনা। ঢালা পিচের রাস্তায় গড়িয়ে চলল বিশ্বনাথের 20,000 ক্যাডিলাক। 30, 40,
50, 60। স্পিড বাড়া রে বাহাদুর, স্পিড বাড়া। ক্রমাগত স্পিড বাড়াতে বলে বিশ্বনাথ। আসলে তৃষিতা বাসনার মনে উন্মাদনা আসে। গতির সুরা যেন বাসনার আত্মোচ্ছাদনাকাঙ্ক্ষী মনকে করে তোলে উন্মত্ত। দিকচক্রবাল ভেদ করে আরও অনেক দূর ছুটে চলে তার দৃষ্টি। পার্শ্বপ্রবিষ্ট বিশ্বনাথকে ভুলে গেছে সে। মেটাল রোডের চিকন মসৃণতায় দৃষ্টি পিছলে পড়ে তার। মনও অর্ধবিস্মৃত একটি মুখ মনে পড়ে। সুমুখের দিগন্ত পার হয়ে ছুটে চলেছে তার চোখ। মন ধাওয়া করে পিছন পথে। পিছনের ইতিহাস মনে পড়ে বাসনার। প্রাক-বিবাহ যুগের সুমধুর শান্তি নামে তার স্বপ্নালু চোখে। কি ভাবছ? চমকে ফিরে তাকায় বাসনা। কই, কিছু না তো। না, অভিমান নয়। ফিরবার পথে বারবার আর চোখে তাকিয়ে দেখলে বাসনা। বুঝতে পারলে লজ্জায় মুখ ফেরাতে পারছে না বিশ্বনাথ। গোপন লজ্জা। মানসিক দারিদ্র্য হয়তোবা মায়া হয়। বিস্মৃতির অতল থেকে অতীত দিনের ইতিহাস উদ্ধার করতে গিয়ে হাঁপিয়ে উঠেছে বাসনা। সেদাক্ত হয়ে উঠেছে তার সারা শরীর। শাড়ির আঁচলে বুক পিঠ মুছে নেয় বাসনা। দেয়ালে সুইচবোর্ডের দিকে হাত বাড়িয়ে রেগুলেটর ঘোরায়। ধীরে ধীরে পাখাটা ঘুরতে আরম্ভ করে। সে দোস্নাতা বাসনা যেন এতক্ষণে একটু আরাম বোধ করে। খানিক চুপ করে বসে থাকে অন্ধকারে, তারপর শুয়ে পড়ে। টিক টিক আওয়াজ। সিলিং পাখার মাথায় স্পার্ক দিচ্ছে মাঝে মাঝে। স্পার্কের সবুজ আভা অন্ধকারে চমকে উঠছে। সেদিকে চোখ দিয়ে শুয়ে থাকে বাসনা। অদ্ভুত, বাসনাকে সুখী করবার জন্য বিশ্বনাথের কি অপরিসীম চেষ্টা। তবু সুখী হতে পারেনি সে। প্রাক-বিবাহ যুগে কি ছিল তার এমন আরামসজ্জা? চাবি টিপলে জ্বলত না আলো, ঘুরত না পাখা। দক্ষিণা বাতাসের দাক্ষিণে দিন কাটাতে হতো তখন। তাকে সুখী করার জন্যে কত আগ্রহ বিশ্বনাথের। তার কাছে বিশ্বনাথ যেন শিশুর মতো সরল হয়ে যায়। সেদিনটা মনে পড়ে বাসনার। সহাস্য চিৎকারে বাসনাকে ডাকতে ডাকতে উপরে উঠে এলো বিশ্বনাথ। পিছনে বাহাদুর ড্রাইভারের হাতে এক রাশ জিনিসপত্র। টেবিলের উপর জিনিসগুলো রেখে বাহাদুর সেলাম জানিয়ে চলে গেল। বিশ্বনাথ সলজ্জ হাসি হেসে বললে, মার্কেটে গিয়েছিলাম। তা তো দেখতেই পাচ্ছি। দোকানে আর কিছু রেখে আসনি বোধহয়। মৃদু হেসে বাসনা বললে। প্যাকেটগুলো তেলা পেপারের ঢাকা খুলতে খুলতে বিশ্বনাথ বললে, দেখো পছন্দ হয় কি না। জিনিসগুলো নেড়ে চেড়ে দেখে সানন্দে উৎফুল্ল হয়ে উঠল বাসনা। সত্যি চমৎকার তো। পছন্দ হয়েছে? নিশ্চয়ই। এমন সেট মিলিয়ে জিনিস পাওয়া যায়? কাপড় গয়না কষ্ট করে খুঁজলেই পাওয়া যায়। আত্মগর্বে হাসলে বিশ্বনাথ। খুঁজলেই কি হয়, চোখ থাকা চাই। বাসনা বললে একটু থেমে, তুমি ছোটবেলায় ছবি আঁকতে না? স্মিত হাস্যে উজ্জ্বল হয়ে উঠল বিশ্বনাথ। নম্র স্বরে অনুরোধ জানালে সে। এখনই একবার পড়ে আসতে হবে লক্ষ্মী, দেখবো কেমন মানায় তোমায়। প্রসন্ন মনে বেশ বদল করতে গেল বাসনা। শীত মলমলে ঢাকলো বুকের তপ্ত উল্লাস। সাদা জর্জেটখানা হাত পাক দিয়ে টেনে দিল বুকের মাঝ দিয়ে। শুভ্র বসনে ঢাকা সুপুষ্ট মসৃণ পিঠের ওপর দুলিয়ে দিল মোটা বেনিটা। প্ল্যাটিনামের দুল দোলালে কানে, গলায় আইভরির হাঁসুলি, হাতের কবজিতে গজদন্তের চুড়ি আর কঙ্কন। সাদা সোয়েডের উঁচু হিল জুতোর স্ট্র্যাপটা বেঁধে নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালে সে। নিজের চোখে নিজেকে অদ্ভুত সুন্দর দেখালো। সাদা ধবধবে দিগন্ত বলাকার মতো, কৈলাসগামী ভারলুপ্ত মরালির মতো, ভোরের শিশিরে ভেজা শ্বেত পদ্মের মতো সুন্দর দেখালো। রাতের জ্যোৎস্না মাখা দুধ সাগরের মতো। মুখে আত্মতৃপ্তির মৃদু ঝিলিক ছড়িয়ে ঘরে ঢুকলো বাসনা।
বললে, চলো আজ কোথাও বেড়াতে যাই। চমকে ফিরে তাকালে বিশ্বনাথ। বাসনা লক্ষ্য করলে দুশ্চিন্তার কুঞ্চিত রেখা ফুটে উঠেছে তার কপালে। আর একবার চকিতে বাসনার দিকে তাকিয়ে নিয়ে জানলাটার কাছে সরে গেল বিশ্বনাথ। পর্দাটা কে সরালে? প্রশ্ন করলে বিশ্বনাথ মুখ না ফিরিয়েই। তারপর রাস্তার দিকে অদূরের জানালায় দূরের কোনো এক বাড়ির ছাদে দৃষ্টিটা সার্চ লাইটের মতো ঘুরিয়ে নিয়ে পর্দাটা ভালো করে টেনে দিলে সে। সন্দেহ দুর্বল মন, দুঃখের হাসি হাসলে বাসনা। মায়া হয়। প্রাণ স্পন্দন দ্রুত ওঠে বাসনার। নিজের কানে শুনতে পায় সে। ঘড়ির কাঁটাটাও যেন গতিবেগ বাড়িয়ে দিয়েছে। টিক টিক করে দ্রুত তালে হেঁটে চলেছে। চঞ্চল হয়ে উঠেছে বাসনা। পাখার ছিদ্রে স্পার্কের সবুজ আভা এখনো জ্বলে উঠছে থেকে থেকে। ঠিক বোঝা গেল না, টং করে একটা ঘণ্টাধ্বনি হলো যেন নিচের হলঘরে। পাখার স্পিড বাড়িয়ে দিলে বাসনা। মায়া মমতা? মায়া মমতার ব্যথার চেয়েও তার অন্তরের বেদনাটুকু যেন আরো অনেক গভীর। কত মিষ্টি দুপুর আর দুরন্ত রাতে স্বপ্ন বুনত সে। কে জানতো মৌচাকের মক্ষীরানীর কপালে জুটবে না এক ফোঁটা মধু? বাতাসে কাশের রচনার দিন থেমে থিতিয়ে যাবে তার জীবনে। কে জানতো কত গভীর প্রেমের আকর্ষণ ছিল তাদের পরস্পরের প্রতি। সেই বিবাহ পূর্ব দিনে অনেক বিনিদ্র রজনীর একাকিত্বে তার মনে হয়েছে প্রেমের পাত্রকে ছেড়ে বাঁচতে পারবে না সে একটা দিনও। অথচ আজ কি সত্যি সে মরে গেছে? হয়তো। জীবন ধারণ করাকেই তো আর বাঁচা বলে না। অতীত দিনের স্বপ্নমন্থন করতে করতে জানালাটার কাছে এসে দাঁড়ালো সে। পর্দাটা সরাতে গিয়ে হাতটা থেমে যায়। বিশ্বনাথের সেই সন্দেহ দুর্বল ব্যবহার মনে পড়ে। তবু জোর করে সরিয়ে দেয় সে পর্দাটা। অন্ধকূপের নিপীড়ন অসহ্য ঠেকে। না, নিশ্চিদ্র সিন্ধুকের রত্নহার হয়ে থাকতে পারবে না বাসনা। পর্দাটা হিংস্র উত্তেজনায় সরিয়ে দিলে সে সজোরে। তারপর পিপাসী চোখ ছেড়ে দিলে মুক্ত আকাশের গায়ে। বুকটা ব্যথায় টনটনিয়ে উঠল। পান্থশালার প্রতিশ্রুতি পেয়েছিল প্রেমিকের কাছে। উপেক্ষা করে এসেছে সে। নিঃশুল্ক প্রেমের প্রতিদানে দিয়েছে সে অবিশ্বাস। আজ স্বামীর ব্যবহারে রাগ হয় তার। অথচ বিগত দিনের অনুরাগকেও তো কই আস্থার চোখে দেখেনি। কে জানে, আজও হয়তো বাসনার স্মৃতি বুকে চেপে দুঃখের রাত্রি যাপন করে চলেছে সে। তার মুখটা আজ ছায়ার মতো ভেসে ওঠে বাসনার চোখে। প্রসিত দ্বৈতের কল্পিত দুঃখের কথা ভেবে ভারাক্রান্ত মন লঘু হয়ে আসে বাসনার। আত্মনিপীড়নে অদ্ভুত এক আনন্দ পায়। কল্পনায় সজীব করে তোলে কয়েকটি মিথ্যা মুহূর্ত। কৃপা আর করুণার মানদণ্ডে নিজেকে যাচাই করে। কল্পনায় দীর্ঘায়িত করে তাদের বিস্তৃত বিশ্রম্ভালাপ। চোখে জল আসে, মনে আসে শান্তি। চিন্তাক্লিষ্ট চোখ নেমে আসে পথের দিকে। তাকিয়ে তাকিয়ে পথের জনতা দেখে বাসনা। বাঁশের মই কাঁধে করে চলেছে লোকটা, হয়তো গ্যাসপাতি জ্বালাতে। বছর 12 একটি সুন্দর কিশোর ছুটে চলেছে। সাদা হাফ প্যান্ট, নীল টাওয়েলের গেঞ্জি, হাতে ব্যাডমিন্টন র্যাকেট। যতক্ষণ দেখা যায় তার দিকে তাকিয়ে থাকে বাসনা। প্যারাম্বুলেটর ঠেলতে ঠেলতে চলেছে একটি আয়া। সাহেবদের একটি ছোট্ট ফুটফুটে শিশু। তার হাতের বেলুনটা ফেটে গেল শব্দ করে। হঠাৎ চোখ গেল বাসনার সামনে রেস্তোরাঁটির দিকে। অভদ্র! তৃষ্ণার্ত চোখে বাসনার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে একটি ছোকরা। সামনের টেবিলে তার একরাশ বই। কোনো কলেজের ছাত্র হয়তো, কিন্তু অমন অভদ্রের মতো তার দিকে তাকিয়ে রয়েছে কেন? বিরক্তিতে ভুরু কুঁচকে গেল বাসনার। ক্রোধে অপমানে রিরি করে উঠল সারা শরীর। কঠিন দৃষ্টিতে তাকালো বাসনা।
অপ্রতিভ হয়ে মুখ ফেরালো ছেলেটি। তবু রাগ গেল না। ধরে চাবুক লাগানো যায় না ছোকরাটিকে। কি দেখছো? কি দেখছো? সন্দেহবাতিগ্রস্ত, অতি দুর্বল, অনুসন্ধিৎসু মনের প্রশ্নটা কর্কশ ঠেকল বাসনার কানে। চকিতে ফিরে তাকিয়ে বাসনা দেখল রুগ্ন সিংহের মতো অকর্মণ্য হিংসার তেজ বিশ্বনাথের চোখে। বাসনা সরে গেল। কপালে হাত দিয়ে দেখে বাসনা। হ্যাঁ, গরম হয়ে উঠেছে কপালটা। রাগে শিরা দুটো দপদপ করছে। সমস্ত শরীর থেকে উষ্ণতা ঠিকরে বের হচ্ছে। পাখার গতি কমিয়ে দেয় বাসনা। ঝোড়ো বাতাসে হাঁপিয়ে উঠেছে যেন। টিক টিক শব্দটা শোনা যায় আবার। প্যারালিটিক পা টেনে টেনে এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা। রেশমি চাদরটা গলা অবধি টেনে দেয় বাসনা। তারপর আলো জেলে তাকায় ঘড়ির দিকে। না, এখনো অনেক দেরি। প্রতিকার প্রহর শেষ হয়নি এখনো। আর চোখে একবার তাকায় নিদ্রিত বিশ্বনাথের দিকে। বিশ্বনাথ অচেতন, ঘুম ভাঙেনি তার। মাথার বালিশটা বুকে চেপে বিছানায় মুখ গুজে শুয়ে থাকে বাসনা। টিক 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 শব্দ করে ঘড়িটা। তৃষ্ণা অনুভব করে বাসনা। গলাটা শুকিয়ে এসেছে, কিন্তু উঠতে ইচ্ছা হয় না তার। বিছানায় পড়ে পড়ে ভাবতে চেষ্টা করে। বাসনা বুঝতে পারেনি কেমন করে বিশ্বনাথের উপর তার সমস্ত মায়া মমতা উভে গেল একে একে। শুধু অনুভব করে ক্রমশ অতিষ্ঠ হয়ে উঠেছে সে। হিংস্র নির্যাতনের মধ্যে আর দিন কাটাতে পারে না বাসনা। তার মেয়েলি বুকে অপমান লুকিয়ে রাখতে পারেন না। পাগল হয়ে যাবে বাসনা। আত্মহত্যাকে চিরকাল ভয় করে এসেছে। আজ কিন্তু ইচ্ছা মৃত্যুর বিভীষিকা অমৃত মনে হয়। ব্যথায় খাঁ খাঁ করে ওঠে বুকটা। কান্না গোমড়ে মরে ওর বুকে। যদি জীবনে থাকতো শান্তি, যদি এতটুকু শান্তি থাকতো তার জীবনে। জীবনের আশা থাকলে যৌবন উপেক্ষা করতে পারতো বাসনা। কপাটে খিল দিয়ে এসে বিছানার উপর ঝাঁপিয়ে পড়ল সে। অস্থির দেহটা নরম বিছানায় ডুবিয়ে দিলে। তবু শীতল শয্যাটা যেন উষ্ণ মনে হলো বাসনার। বহুক্ষণ ধরে পড়ে পড়ে কাঁদলে সে। দুঃখের অসহনীয়তাকে আর যেন চেপে রাখতে পারে না। মৌমাছির মতো হুল উঁচিয়ে রয়েছে বহু দিনের সঞ্চিত ব্যথার সারি। বুক জ্বালিয়ে শব্দ হয়ে প্রকাশ পেতে চায়। এখন যদি কাউকে সে কাছে পেত, যে কোনো একজনকে যদি শোনাতে পারত তার বেদনার ইতিহাস, সহানুভূতি পাবার জন্যে কাঙাল হয়ে ওঠে তার মন। ছোট্ট শিশুর মতো কেঁদে কোকিয়ে ওঠে সে। না না, পারবো না, আমি বাঁচতে পারবো না। অসহন ব্যথায় চিৎকার করে ওঠে বাসনা। ঝনঝন করে কড়া নাড়ার শব্দ বেজে ওঠে পরক্ষণে। সাড়া দেয় না বাসনা। কপাট খোলো, শিগগির কপাট খোলো। বিশ্বনাথের স্বরে আদেশের সুর। আঁচলে চোখ মুখ মুছে কপাট খুলে দিল বাসনা। তারপর বিস্ময়ের দৃষ্টিতে তাকালে বিশ্বনাথের দিকে। আগুনের ফুলকি ছড়ানো চোখ জোড়া নতুন ঠেকল। কথা বলছিলে কার সঙ্গে? হৃদয়হীন কাঠিন্যের ধাক্কা দিয়ে বিশ্বনাথ বললে। কথা? বিস্ময়ে বোবা হয়ে গেল বাসনা। বিশ্বনাথ ততক্ষণে তল্লাশি চোখে খুঁজতে শুরু করেছে। খাটের তলায়, আলনার পাশে, আলমারির পিছনে। একজন কেউ কোথাও লুকিয়ে আছে নিশ্চয়। তাকে খুঁজে বের করবে সে। তার সন্দেহ যে অকারণ নয়, প্রমাণ করবেই। নিচে ঠোঁটটা দাঁতে কামড়ে বিছানার উপর উঠে বসল বাসনা। ঘামে ভিজে গেছে তার সারা শরীর। চোখের কোণ দুটো জ্বালা করছে। হাতের উল্টো পিঠে উষ্ণ নিঃশ্বাসের উত্তাপ অনুভব করলে সে। অন্ধ উত্তেজনায় ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। শিথিল বসন সামলে নিয়ে বেড সুইচ টিপে পালঙ্ক শিয়রের নীল আলোটা জ্বালালো আবার। বিশ্বনাথের স্পর্শ বাঁচিয়ে খাট থেকে নিচে নামলে। ঘড়িটার দিকে তাকালে একবার। টিকটিক করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঘড়ির কাঁটা, জলু হাঁসের মতো ধীর পায়ে। সময় শেষ হবার নাম নেই।
প্রতীক্ষার প্রহর যেন আর শেষ হয় না। কাঁপা হাতে জানলায় রাখা কুঁজোটা থেকে এক গ্লাস জল গড়িয়ে নিলে সে। ঢকঢক করে খেয়ে বাকিটা চোখে মুখে ছিটিয়ে দিলে। আঁচলটা ভিজিয়ে নিয়ে প্রলেপ দিলে কানে কপালে। নিদ্রিত বিশ্বনাথের মুখের দিকে তাকিয়ে বিতৃষ্ণায় ভরে গেল তার মন। বিশ্বনাথ এত কুৎসিত? না, এ নারকীয় পাতালপুরীর বন্দি জীবনকে ত্যাগ করে যাবে সে। সহ্য করবে না অকারণ নির্যাতন। আলোটা নিভিয়ে দিয়ে আরাম কেদারায় বসলে এবার। আর শুয়ে থাকতে ইচ্ছা করে না। ঘৃণায় সংকুচিত হয়ে উঠল বাসনা। আশ্চর্য, ওই কুৎসিত লোকটার পাশে কি করে কাটিয়েছে সে এতদিন। নিচের হলঘরের দেওয়াল ঘড়িতে ঢং করে একটা ঘন্টা বাজল। কিছুক্ষণ, আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাকে। প্রতিহিংসার আগুন জ্বলেছিল হয়তো তার চোখে। প্রতিশোধ নেবার জন্যে ব্যগ্র হয়ে উঠেছিল সেদিন। বিশ্বনাথের ক্যাডিলাক বিচিত্র ধ্বনি তুলে ফটক পার হতেই দোতলার বারান্দায় এসে দাঁড়ালো সে। চিকের পর্দাটা তুলে দিয়ে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। চকিতে চারপাশ দেখে নিলে অনুবীক্ষণ দৃষ্টিতে। তারপর চঞ্চল চোখে তাকালে গলি রাস্তাটার দিকে। আনন্দে উৎফুল্ল হয়ে উঠল তার বিষাদী মন। প্রতিদিনের মতো বসে আছে ছেলেটি, তারই দিকে তাকিয়ে। বাসনাও তাকিয়ে রইল। আজ আর তাকে চাবুক মারতে ইচ্ছে হলো না। কেমন যেন দয়া হলো। অসহায় ব্যর্থতা বুকে করে এখনো অপেক্ষা করছে সে। দিনের পর দিন আশা আঁকড়ে অপেক্ষা করছে। হাসি পায়, কৌতুকের হাসি চমকে যায় বাসনার মনে। ভালো করে তাকিয়ে দেখলে চমৎকার যৌবনসুলভ চেহারা। চেষ্টা করে তার দিকে চোখ রেখে মৃদু হাসল। তরুণটির মুখেও উদ্ভাসিত হলো এক টুকরো অনুরাগ সুখ হাস্য। মুগ্ধ মোহে তাকিয়ে রইল বাসনা। ভুলে গেল লোকলজ্জা। উচিতানুচিতের পালাই ধুয়ে মুছে গেল। অভূতপূর্ব একটা খুশির রেশ যেন জলতরঙ্গের বোল ফুটিয়ে গেল মনের রন্ধ্রে রন্ধ্রে। তারপর হঠাৎ সেখান থেকে ছুটে পালালো বাসনা। এতক্ষণ যেন চেতনা হারিয়ে ফেলেছিল সে। আত্মস্থ হতেই অত্যন্ত লজ্জা বোধ করল। কান লাল করে পালিয়ে এলো। ছিচিকার ঠেলে উঠল তার বুক থেকে। কেন এতদিনের সক্ষম বাঁধনে বাঁধা মনের গ্রন্থিটা হঠাৎ আজ এত ঢিলে দিল কেন? মনে মনে প্রতিজ্ঞা করে বাসনা, বারান্দায় দাঁড়াবে না সে আর কোনো দিনও। তুলবে না চিকের পর্দাটা, তাকাবে না জনপথের দিকে। প্রতিজ্ঞা টিকল না তবু। পরের দিন বিশ্বনাথ চলে যেতেই চিকের পর্দাটা তুলে দাঁড়ালো সে। চকিতে চোখাচোখি হলো। একরাশ বই বগলে করে কোথায় যেন চলেছে ও। বাসনাকে দেখেই থমকে দাঁড়ালো পথের মাঝে। সরে যেতেই ইচ্ছে হলো না বাসনার। শুধু ঈষৎ লজ্জায় চোখ ফেরালে অন্যদিকে। মনে মনে চাইলে তরুণটির সামনে তার যৌবন সম্পূর্ণ করে প্রকাশ করতে। কৌতুকে হাসলে। তারপর দিনে দিনে লিপির দৌতে পরিচয় হলো প্রগাঢ়। এলো আমন্ত্রণ, এসেছে সুযোগ। না, আর বোধহয় বেশি দেরি নয়। সময় ঘনিয়ে আসছে। বাসনা অনুভবে বুঝতে পারে সময় যত ঘনিয়ে আসছে ততই ভয় বাড়ছে তার। না, দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলবে না, অধৈর্য হবে না। আর কিছুক্ষণ পরেই তো শুরু হবে তার অভিসার যাত্রা। জীর্ণ বস্ত্রের মতো পরিত্যাগ করবে বিশ্বনাথকে। তারপর দৈত্যের কাঁধে ভর দিয়ে ছুটে ছুটে বেড়াবে গ্রহ থেকে গ্রহান্তরে। স্খলিত তারার মতো, হাউইয়ের ফুলের মতো জীবনভর ফুটে ফুটে পড়বে অজস্র সুখ খুশিয়াল অনন্ত মুহূর্ত। ওদের যুগ্ম যৌবন দিনের আকাশ জুড়ে প্রহরী থাকবে রঙিন রামধনু। রাতের আকাশে পাহারা দেবে রূপালী পাহাড়। আগামী সুখের স্বপ্ন চঞ্চল করে তোলে বাসনাকে। ধীরে ধীরে পা টিপে টিপে কপাটের কাছে এলো সে। খিলটা খুললে খুব আস্তে। খুট করে একটা শব্দ হলো। ভয়ে বুকটা তুলে উঠল তার। নিঃশ্বাস চেপে অন্ধকারে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। না, বিশ্বনাথের ঘুম ভাঙেনি।
বাইরে বেরিয়ে এলো সে আবার। দ্রুত পায়ে এসে দাঁড়ালে বারান্দায়, তুলে ধরল চিকের পর্দাটা। চারপাশে তাকিয়ে দেখল ভালো করে। বৃষ্টি হয়ে গেছে একটু আগেই। ঝকঝকে ইস্পাতের পাতের মতো চমক দিচ্ছে পিচের রাস্তা। ক্লান্ত পৃথিবী নিঝুম ঘুমে ঢুলছে। কোথাও নেই এতটুকু আওয়াজের লেশ। নিঃশব্দ, নিশ্চুপ। গলির মোড়ের গ্যাসবাতিটাও যেন জৌলুস সারিয়েছে। মিনিট কয়েক সময় আছে তার হাতে। এখনই এসে পড়বে ও। তার আগে হোক চুরি, তার অজস্র বসনভূষণ রত্নালঙ্কারের কিছু সে সঙ্গে নেবেই। পর্দাটা নামিয়ে দিয়ে প্রসাধন কক্ষের দিকে পা বাড়ালো সে। হঠাৎ চোখ গেল তার অন্ধকার বারান্দার দিকে। ভয়ে শিউরে উঠল। সুদীর্ঘ বারান্দাটা অন্ধকারে ছমছম করছে। থামের পর থাম, কার্নিশের পর কার্নিশ ডুবে আছে অন্ধকারে। সেদিকে তাকিয়ে বিস্ময় বোধ করল বাসনা। বাড়িটা এত বড়, এমন বিরাট আকার বাড়িটার। কিসের একটা শব্দ হলো যেন। চট করে সরে এসে কপাটে কান পাতলে সে। অপেক্ষা করলে অনেকক্ষণ। না, ঘুম ভাঙেনি বিশ্বনাথের। বহু দূরে একটা মোটরের হর্ন বাজল। বিশ্রী লাগলো শব্দটা। ক্যাডিলাকখানা এমন বিশ্রী আওয়াজ করে না, ভাবলে বাসনা। পরক্ষণেই হাসি পেল তার। বাড়ি গাড়ি এসবকে এখনো নিজের ভাবছে সে। এরপর কি আর গাড়ির দরওয়াজা খুলে বিনয়নম্র সেলাম জানাবে বাহাদুর? নাই বা জানালে সম্মান, নাই বা পেল সে ফাঁকা মাহাত্ম্য। সুখী তো হতে পারবে। ধীরে ধীরে সাজঘরে ঢুকে সুইচ টিপে আলো জ্বাললে বাসনা। পর মুহূর্তেই চোখ ঝলসে গেল তার। হঠাৎ বাতাসের বুক চিরে শীষ বেজে উঠল। কিন্তু মাথা ঝিমঝিম করছে বাসনার। পা টলছে। এত ঐশ্বর্য তার, এ সমগ্র ঐশ্বর্য তারই। দেয়ালের চারপাশের আয়নাগুলো ঝকমক করছে বিজলিপাতির জ্যোৎস্না লেগে। বিস্ফারিত চোখে সেদিকে তাকিয়েই রইল বাসনা। দুধের মতো সাদা জর্জেট, লাল বেনারসি, অ্যামেথিস্টের আভা রেশমি বেগম বাহারের গায়ে, নীলা রস্ত্র দিয়ে রাঙানো নীলাম্বরী, চম্পা বরণ কড়িয়াল। প্রত্যেকটি স্পর্শ নেয় বাসনা। তড়িত হাতে খুলে ফেলে তার ভাঁজ, মেলে ধরে উজ্জ্বল আলোকের সামনে। ত্রিশাতুর চোখ তার দৃষ্টি দিয়ে রস আহরণ করে। কাছের আলমারিটার দিকে ফিরে তাকায় বাসনা। উন্মাদনা নেচে ওঠে তার সুরাক্ত শোনিতে, অজস্র রত্নালঙ্কারের উজ্জ্বল ঝলসানিতে। আইভরির হাঁসুলি, প্ল্যাটিনামের দুল, হীরের কণ্ঠহার, মুক্তোর সিঁথিমৌড়, প্রবালের মালা, সোনার কঙ্কন। এত ঐশ্বর্য তার, এর একক সাম্রাজ্ঞী সে। হঠাৎ যেন এক গোপন সুড়ঙ্গ পথের কপাট খুলেছে বাসনার মনে হয়। আর চোখের সামনে ঝলসে উঠেছে প্রবাল, প্ল্যাটিনাম, হীরে, জহরত, মণি, মুক্তা, চন্দ্রহারের হাট। ভোরের সূর্যের মতো, শারদ রামধনুর মতো ফুটে উঠেছে অপূর্ব রং আর রত্নের সমাবেশ। দিনের আলোয় তার দেহের অন্তরঙ্গ পরিচয় পেয়েছে এরা, কিন্তু উচিত মূল্য পায়নি বাসনার চোখে। অদ্ভুত না, এর একটা কানাকড়িও ফেলে যেতে ইচ্ছে হয় না। স্থানুর মতো দাঁড়িয়ে থাকে বাসনা। মাথা ঝিমঝিম করে তার। বাতাস চিরে আর একটা শীষ বেজে উঠল। বাসনা তখনও বিমূঢ়, স্থির। না না, এসব ফেলে যেতে পারবে না সে, এসব ফেলে যেতে পারবে না। কেমন লাগলো আজকের গল্প স্বর্ণমারিচ? যারা আমার সাথে পুরো গল্প শুনছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান। যদি গল্পগুলি ভালো লাগে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন শ্রোতা বন্ধু আসছেন, আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ। আপনাদের মতামত বিনিময় করুন আমার সাথে। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন।